হাসপাতাল থেকে ফিরে সরাসরি প্রলয়ের ঘরে আসে জিনিয়া। তার চোখ মুখে বলে দিচ্ছে অনেক কান্নাকাটি করেছে, এখনো চোখ লাল হয়ে রয়েছে। বড় ভাবির চোখ মুখের এই অবস্থা দেখে তাকে কিচ্ছু বলার বা জিজ্ঞেস করার সাহস হয় না প্রলয়ের, কিন্তু মনে মনে সে নিজেও কিঞ্চিত বিচলিত। রাফার কাছ থেকে হঠাৎ করেই আয়াতের ব্যাপারে এইসব কথা শোনার পর থেকেই রাগে রক্ত মাথায় উঠে গিয়েছিল তার। নিজেকে কন্ট্রোল করার জন্যই কয়টা দিন আয়াতকে এড়িয়ে চলেছে, কিন্তু হুট করেই আগের রাতে আয়াতের সামনে থেকে প্রশ্ন করাই আর শেষ রক্ষা হয় না। সব রাগ বেচারি মেয়েটার ওপরেই ছেড়ে বসে। একটুও বোধবুদ্ধি কাজ করেনি তার, হোক তার বা অন্য কারো, কিন্তু আয়াত অন্তঃসত্ত্বা। এই অবস্থায় এমনভাবে কথা বলা একদম উচিত হয়নি তার, বরং আয়াতের উপর তার ভরসা রাখা উচিত ছিল। বাবার চাপে পড়ে হোক বা নিজের অনিচ্ছায়, তার সাথে তো থেকেছে মেয়েটা, তাকে ফেলে গেলেও ফিরে তো এসেছিল। বিনিময়ে সে গতকাল যা করেছে তা একদম উচিত হয়নি করা। এটা আয়াতের প্রাপ্য হতে পারে না। সকালেও তো ভুলের উপর ভুল করল সে, সবার সাথে হাসপাতালে গিয়েও তো নিজের ভুল কিছুটা হলেও শুধরে নিতে পারত সে। কিন্তু যখন আয়াতের নাম শুনছে, রাফার বলা কথা মনে পড়তেই রাগে আগুন হয়ে দাউ দাউ করে জ্বলছে তার ভিতর। জিনিয়া এগিয়ে এসে আচমকাই একটা চর লাগিয়ে দেয় প্রলয়ের গালে। চর খেয়ে যেন বোকা বনে যায় প্রলয়। কিভাবে রিয়াক্ট করবে বুঝতে পারে না, কি জিজ্ঞেস করবে তাও বুঝতে পারে না। প্রলয়কে কষ্ট করে অবশ্য কিছু জিজ্ঞেস করতেও হয় না, তার আগেই জিনিয়া নিজেই বলে, তুই মানুষ, নিজেকে তুই মানুষ মনে করিস? এমন একটা জঘন্য কাজ কিভাবে করতে পারলি তুই প্রলয়? তোর পাশে থাকার, তোকে ভালোবাসার, আগলে রাখার এই প্রতিদান দিলি তুই মেয়েটাকে? এই প্রাপ্য ছিল ওর? তুই ওর চরিত্র নয়, বরং নিজের পুরুষত্বে আঙ্গুল তুলেছিস। ছি, আমার ভাবতেও লজ্জা করছে তুই এমন একটা কাজ করেছিস প্রলয়। হঠাৎ কি এমন হলো তোর যে এমন একটা জঘন্য প্রশ্ন করলি? বল আমাকে, আজ বলতে হবে তোকে। এতক্ষণে মুখ খুলে প্রলয় বলে, আমি কিছু শুনেছিলাম ভাবি। কি শুনেছিস তুই? আমাদের বিয়ের দিনও চলে গিয়েছিল, কারণ ও অন্য একজনকে ভালোবাসতো। তুইও তো আমার বোন জেসিকে ভালোবাসতি। তোর অতীত জেনে আয়াত থাকতে পারলে তুই কেন ওর সাথে থাকতে পারবি না? বিষয়টা এতটুকু হলে সমস্যা ছিল না ভাবি, কিন্তু আমি আরো কিছু শুনেছি। কি শুনেছিস আর? ও বাপ্পা ভাইকে কুপ্রস্তাব দিয়েছিল, সব জানতে পেরেছি আমি। ওর আগে একটা প্রেম ছিল, এটা সমস্যা নয়, কিন্তু ওর চরিত্র ভালো নয়। রাগে জিনিয়ার সমস্ত শরীর রিরি করছে। চোয়াল শক্ত করে সে বলে, জানিস, আমার ইচ্ছা হচ্ছে আগের চাইতেও আরো বেশি শক্ত করে কষে তোকে আরেকটা চড় লাগাই। এইসব কথা শুনে কোনো যাচাই বাছাই না করে তুই আয়াতকে দোষী সাব্যস্ত করে দিলি, এমনকি শাস্তিও দিয়ে দিলি। কিভাবে পারলি? অন্তত আমাকে জিজ্ঞেস করতি। তুমি তো এতগুলো দিনও আমাকে কিছু বলনি। কি বলতাম তোকে? এসব বানানো কথা বানিয়ে বানিয়ে মিথ্যে বলতাম তোকে? কে বলেছে তোকে এসব কথা? কার কাছে শুনেছিস? মাথা নিচু করে প্রলয় বলে, নাম বলতে পারবো না ভাবি। নাম বলতে হবে না তোকে, আমি ভালো করে জানি এটা রাফার কাজ। একমাত্র রাফাই এই বাড়িতে যে আয়াতকে সহ্য করতে পারে না, কারণ ওর ভাইয়ের ভালো মানুষের মুখোশটা যে তোর বউ সকলের সামনে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলেছে। মানে জানতে চাস তুই? সব শেষ করে দিয়ে এখন জানতে চাস মানে কি? তাহলে শোন, বাপ্পার যে রূপ দেখেছিস সেটা ভালো মানুষের মুখোশই কেবল। মুখোশের আড়ালে বাপ্পা একটা পশুর চাইতে অধম। তোর বউকে বিছানা নেওয়ার কুপ্রস্তাব দিয়েছিল জানোয়ারটা। কি বলেছিল শুনবি? বলেছিল তোমার বর তো তোমাকে শান্তি দিতে অক্ষম, সেই শান্তিটা ও দিতে চায়। আরো শুনতে চাস কি বলেছিল? তোর বউয়ের সাথে রাত কাটাতে চেয়েছিল তোর অক্ষমতার দোহাই দিয়ে। জায়ের ভাই বলে সবটা চেপে না গিয়ে বাড়ির সকলের সামনে জানোয়ারটার মুখোশ উন্মোচন করেছিল তোর বউ। আজ যে সত্যি কথা বলেছে তার প্রমাণ কোথায় ভাবি? হাস্যকর কথা বললি প্রলয়। তোর নিজের বউয়ের চাইতে বাইরের মানুষকে বেশি ভরসা হয় কিভাবে? তবুও তুই প্রমাণ চাইছিস, যেহেতু সেই প্রমাণ আমি নিজে। কারণ আয়াত প্রথম নয়, এর আগেও জানোয়ারটা আমাদের বাসার কাজের মেয়ের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, যা আমি নিজের চোখে দেখেছি। এরপরে নিশ্চয়ই আর কোনো প্রমাণ লাগবে না তোর। রাফা আয়াতের কোনো না কোনো ক্ষতি করবে তা আমি আগেই টের পেয়েছিলাম, কিন্তু এত বড় ক্ষতি করে ফেলবে ভাবতেও পারিনি আমি। তুই আঙুল আয়াতের দিকে নয় নিজের দিকে তুলেছিস, নিজের রক্তের দিকে তুলেছিস। এত বোকা তুই! এত সহজে তোকে
প্রভাবিত করা যায় প্রলয়? একবার আমার কাছে এসে সত্যি মিথ্যা যাচাই করে নিতি, তাহলে হয়তো আজ একটা জীবন বেঁচে যেত। জিনিয়ার শেষ কথাটা শুনে বুকের ভেতর ধক করে ওঠে প্রলয়ের। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাবি? সর্বনাশ করে ফেলেছিস ভাই, সব শেষ হয়ে গেছে। তোর একটা সন্দেহ এক মায়ের কোল খালি করে দিয়েছে। আমার বাচ্চা ভাবি? এই মুখে তুই আর নিজের বাচ্চা বলিস না ভাই। বাচ্চাটার আত্মা কষ্ট পাবে। যার বাবা তার জন্ম নিয়ে প্রশ্ন করতে পারে, সেই বাচ্চার জন্য পৃথিবীতে আসার চাইতে চলে যাওয়াটাই হয়তো বেশি সহজ মনে হয়েছে। আর কথা বলতে পারে না জিনিয়া। বড্ড ক্লান্ত লাগছে তার এই মুহূর্তে। বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে পেছন থেকে প্রলয় ডাকে। বাধা দিয়ে জিনিয়া বলে, এই মুহূর্তে আমি তোর সাথে আর একটা কথাও বলতে চাই না। শুধু এতটুকু বলবো, যদি সম্ভব হয় আয়াতকে ফিরিয়ে নিয়ে আয়। এটা সম্ভব হবে কিনা জানি না। মেয়েটাকে তুই চিনতেই পারলি না, যার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছিল। মেয়েটা সেই মানুষটার যখন তার চরিত্রে তার গর্ভের সন্তানের দিকে আঙুল তুলেছে, সেখানে ও আর ফিরবে না বলে মনে হয়। তবু বলবো, পারলে ওকে ফিরিয়ে নিয়ে আয়। এর আগে আমার সামনে আসবি না। জিনিয়া আর এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে যায়। প্রলয় বুঝে উঠতে পারে না ঠিক কি করা উচিত তার। রাফা ভাবি তাকে এভাবে মিথ্যে কথা বলল। সে একবারও ভাবেনি সত্যিটা আজ নয় কাল সামনে আসবেই। এসব ভেবেই দিন দুনিয়া গুলিয়ে আসছে প্রলয়ের। কিছু একটা বের করবে বলে আলমারির নিচের ব্যক্তিগত ড্রয়ার খুলতেই দুটো ডায়েরি তার হাতে আসে। কিন্তু দুইটা ডায়েরি দেখে হতভম্ব হয় সে। একটা ডায়েরি তার নিজের, জেসিকে কেন্দ্র করে লেখা এই ডায়েরি। কিছুটা সময় নিয়ে ডায়েরিটার উপর হাত বুলায় প্রলয়। তারপর দৃষ্টিপাত করে পরের ডায়েরিটার উপর। বউ নামক ডায়েরিটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে সে। তার বউ তো আয়াত। তাহলে কি এই ডায়েরিটা সে অসুস্থ অবস্থায় আয়াতকে নিয়ে লিখেছে? ভাবতেই বুকের ভেতরটা কেমন করে ওঠে প্রলয়ের। সঙ্গে সঙ্গে ডায়েরির পাতা উল্টায় সে। সেখান থেকে বেরিয়ে আসতে লাগে একের পর এক চমকপ্রদ ঘটনা। নিজের ঘরে যাওয়ার পথেই হিমালয়ের ঘর। সেখানেই দাঁড়িয়ে পড়ে জিনিয়া। দরজায় হালকা করে ধাক্কা দিতেই তা ভেতরের দিকে হাট হয়ে খুলে যায়। রাফা ভেতরেই আছে। হাসপাতাল থেকে জিনিয়া বাসায় ফিরে সরাসরি প্রলয়ের ঘরে চলে গেলেও বাকিরা সবাই ড্রয়িং রুমেই বসেছে। সবার মনের অবস্থা খারাপ। আচমকা জিনিয়াকে নিজের ঘরে দেখে কিঞ্চিত ঘাবড়ে ওঠে রাফা। তবুও নিজেকে সামলে নেয় সে। জিজ্ঞেস করে, কি হয়েছে ভাবি, হঠাৎ তুমি আমার ঘরে? কেন, আমি কি তোর ঘরে আসতে পারি না? তা কি বলেছি নাকি? তুমি না সবার সাথে হাসপাতালে গিয়েছিলে? আয়াত এখন কেমন আছে? কি হয়েছে ওর? খুব শান্ত ভঙ্গিতে জিনিয়া বলে, তুই মনে মনে যা চেয়েছিলি তাই হয়েছে। মানে? আমার সামনে তোকে নাটক করতে হবে না। প্রলয়কে এত বড় মিথ্যা কথা বলার সময় তোর বুক কাঁপেনি? একবার মনে হয়নি বাড়ির অন্যরা জানতে পারলে কি হবে? অন্যদের কথা রাখ, হিমালয়ের কথা মনে পড়েনি? হিমালয় সব জানতে পারলে যে তোকে বাড়ি থেকে বের করে দিতে আর 2 মিনিটও সময় লাগবে না। তাকে তুই জানিস না ও কেমন? তা তো তুই আমাদের সবার থেকে ভালো জানিস, তাই না? তোর তো স্বামী বুকে মাথা রেখে ঘুমাস। জানিস না তুই মানুষটা কেমন? পরিবারের উপরে কিছু না, ওর জন্য তোর জন্য আজ পরিবারের এত বড় অশান্তি নেমে এসেছে। জানতে পারলে যে ও তোকে ছেড়ে দিতে 2 মিনিটও ভাববে না। তা তো তোর অজানা নয় রাফা। জিনিয়ার মুখে হিমালয়ের নাম শুনতেই কেঁপে ওঠে রাফা। রাফার চোখে মুখে স্পষ্ট ভয় দেখতে পেয়ে জিনিয়া বলল, ভয় পাস না, আমি হিমালয়কে কিছুই বলবো না। হয়তো প্রলয়ও বলবে না। আমরা কেউ তোর খারাপ চাই না। কিন্তু মনে রাখিস, সত্য সারা জীবন চাপা থাকে না। একদিন না একদিন হিমালয় সব ঠিকই জেনে যাবে। তখন তোর কি পরিণতি হবে তা কেবল আল্লাহই ভালো বলতে পারেন। সঙ্গে এটাও মনে রাখিস, আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না। আজ তোর জন্য এক মায়ের কোল খালি হয়েছে, এর প্রতিদান নিশ্চয়ই তোকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। খেয়াল রাখিস, আল্লাহ যখন তোর থেকে এই প্রতিদান নেবে তখন তুই না আবার সব হারিয়ে পথে বসিস। রাফাকে ভয়ার্থ মুখ নিয়ে দাঁড় করিয়ে রেখে বেরিয়ে যায় জিনিয়া। আর এক মুহূর্ত এই অসভ্য মেয়েটার সামনে দাঁড়িয়ে থাকলে এরপর হয়তো তার হাত উঠে যাবে। দেবরের বউয়ের গায়ে হাত তুলতে চায় না বলেই সময় থাকতে বেরিয়ে গেল সে।
জিনিয়া বেরিয়ে যাওয়ার পরপরই হিমালয় ঘরে প্রবেশ করে। আচমকা হিমালয়কে দেখে ঘাবড়ে যায় রাফা। কিছু শুনে ফেলেছে কিনা সেই আতঙ্কে মুখ চুপসে নতিয়ে পড়ে। বউয়ের চুপসানো মুখ দেখে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে হিমালয়। তা দেখে মনে মনে ইয়ার নাফসি চপতে শুরু করে দিয়েছে রাফা। মনে মনে আল্লাহকে স্মরণ করে প্রতিজ্ঞা করে, আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দাও, আর কখনো এমন কিছু করব না। হিমালয়ের নিশ্চুপতা দেখে ভয়ে শঙ্কায় সংকুচিত হয়ে আসে রাফা। বউয়ের চুপসানো মুখ দেখে তার কাছাকাছি এগিয়ে এসে হিমালয় জিজ্ঞেস করে, তোমার মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে কি? ইতিমধ্যেই রাফার কপালে কয়েক ফোঁটা ঘামও জমেছে। নিজেকে সামলে নেওয়ার বৃথা চেষ্টা করে বলে, কিছু হয়নি তো? বাথরুমের দিকে যেতে যেতে হিমালয় আরও জিজ্ঞেস করে, ভাবিকে দেখলাম যেতে, আমাদের রুমে এসেছিল নাকি? কোনো প্রয়োজন? না না, তেমন কিছু নয়। আর কথা বাড়ায় না হিমালয়। গলা শুকিয়ে আসে রাফার। সে ঠিকঠাক বুঝে উঠতে পারছে না এই মুহূর্তে হিমালয়কে। সে কি কিছু শুনেছে নাকি কিছুই শুনতে পায়নি। তার হাবভাবে কিছু বোঝারও উপায় নেই। তবু মনে মনে কিছুটা হাঁপ ছেড়ে বাঁচে। যদি হিমালয় কিছু শুনে থাকতো তাহলে এত ঠান্ডা হয়ে থাকার মানুষ সে নয়। হিমালয় শুনলেও রাফার মুখ দিয়ে বাকিটা ঠিকই বের করে নিত। কথা কিভাবে বের করতে হয় তা সে খুব ভালো করেই জানে। 4 ভাইয়ের মধ্যে হিমালয়ের রাগ সবচাইতে বেশি হলেও উপস্থিত চিন্তা ভাবনা তার যথেষ্ট ভালো। তবে এসব হিমালয় শুনলে রাফার কপাল থেকে যে এই বাড়ির ভাত বন্ধ হয়ে যাবে তা জানা কথা। তাই এতটুকু নিশ্চিত রাফা হিমালয় কিচ্ছু শুনতে পায়নি। কারণ এসব কথার ছিটে ফোঁটা শুনলেও সে শুনে চুপচাপ বসে থাকার মানুষ সে নয়। সন্তর্পণে চিনিয়ার রুমে প্রবেশ করে প্রলয়। ঠিক কি বলে শুরু করবে বুঝতে পারে না, তাই সামান্য কেশে নিজের উপস্থিতি জানানোর চেষ্টা করে। প্রলয় কথা না বললেও চিনিয়া তার উপস্থিতি ঠিকই টের পায়। চোয়াল শক্ত করে জিজ্ঞেস করে, কি চাই? আমার ভুল ভেঙে গেছে ভাবি। ও তাই নাকি? তা কখন ভাঙলো? আমি বলার পর? অসুস্থ অবস্থায় আয়াতকে নিয়ে আমার লেখার ডায়েরিটা খুঁজে পেয়েছি ভাবি। বাহ, তাহলে তো বলা চলে তুমি ডায়েরি রূপে প্রমাণ খুঁজে পেয়েছো। দোষী আয়াতের পক্ষে আমি সাক্ষী, আর তোমার ডায়েরি জলজ্যান্ত প্রমাণ। ভাবি, প্রমাণ পাওয়ার পর এখানে দাঁড়িয়ে অযথা ভনিতানা করার কোনো কারণ দেখছি না। প্রলয়, অন্যায়টা তুমি আমার সাথে করনি, তাই আমাকে কিছু এক্সপ্লেন করার প্রয়োজন বোধ করছি না। অন্যায়টা যার সাথে করেছো তার কাছে গিয়ে মাথা নত করাটা বুদ্ধিমানের কাজ নয় কি? এই সরিটা আমার নয়, আয়াতের প্রাপ্য, যার সাথে তুমি জঘন্য অন্যায়টা করেছো। সেটাই বলতে এসেছি ভাবি। আমি যাচ্ছি আয়াতের কাছে, ওর কাছে ক্ষমা ভিক্ষা চাইবো, ওকে ভিক্ষা চাইবো, প্রয়োজন ওর পায়ে পড়বো, তো ওকে ফিরিয়ে নিয়ে আসবো। দেখো সফল হতে পারো কিনা। নিজের সাথে হওয়া অন্যায় ক্ষমা করা গেলেও কোনো মায়ের পক্ষে নিজের সন্তানের সাথে হওয়া অন্যায় ক্ষমা করা দেওয়া সহজ না। আমি ওকে ফিরিয়ে আনবই ভাবি। তাতে তোমাকে আনতেই হবে প্রলয়, নয়তো আমি তোমাকে কোনোদিন মাফ করব না। এই বাড়িতে মেয়েটা তার যোগ্য মর্যাদা কতটুকু পেয়েছে জানি না। আমরা সবসময় চেষ্টা করেছি ওকে ওর যোগ্য সম্মান দেওয়ার, কিন্তু এবার পালা তোমার। ওকে ওর যোগ্য মর্যাদা ও সম্মান দিয়ে ফিরিয়ে আনতে হবে তোমায়, অন্যথায় আমি কখনো তোমার মুখ দেখতে চাই না প্রলয়। প্রলয় আর কথা বাড়ায় না। রুম থেকে বেরিয়ে যেতে নিলেই পেছন থেকে বাধা দিয়ে চিনিয়া আরো বলে, আয়াতকে ফিরিয়ে আনতেই হবে প্রলয়। মেয়েটা অনেক সহ্য করতেছে তোমার জন্য। এত ত্যাগ স্বীকার করে ওকে তুমি এত নিষ্ঠুর প্রতিদান দিও না। আর দাঁড়িয়ে থাকতে পারে না প্রলয়। ভীষণ রকম ভয় লাগতে লাগে তার। আয়াতকে হারিয়ে ফেলার ভয়। যদি কষ্ট পেয়ে আয়াতটাকে ফিরিয়ে দেয় তখন কি নিয়ে বাকি জীবন বাঁচবে সে? জেসিকে হারিয়ে সুস্থ হয়ে এই আয়াতকে আঁকড়ে ধরেই তো বাঁচবে বলে সংকল্প করেছে। তাহলে কেন মাঝপথে এভাবে পথভ্রষ্ট হলো? তার একটা ভুলের জন্য, অবহেলার জন্য একটা জীবন হারিয়ে গেল। একটা নতুন জীবন আর পৃথিবীর মুখ দেখতে পাবে না। এটা অ্যাক্সিডেন্ট নয়, হত্যা। এই হত্যার জন্য সে দায়ী। যে কোনো কিছুর বিনিময়ে সে আয়াতকে ফিরিয়ে আনবেই। আয়াত মাফ না করলে প্রয়োজনে তার পায়ে ধরবে, তবু তার আয়াতকে চাই চাই। আয়াতের বেডের পাশেই বসে আছে প্রলয়।
তাকে আসতে দেখে আমান ও কান্তা কেবিন থেকে বেরিয়ে যায়। তারা বুঝতে পারে এই মুহূর্তে আয়াত ও প্রলয়ের একান্তে কথা বলা প্রয়োজন। স্বামী স্ত্রীর মাঝে তাদের থাকা উচিত হবে না। আমান ও কান্তা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই অনেক বেশি সাহস সঞ্চয় করে হাত বাড়িয়ে প্রলয় আয়াতের একটা হাত ধরে। বিপরীত পাশে মুখ ঘুরিয়ে আতশোয়া হয়ে আছে আয়াত। প্রলয় তার হাত ধরার সাথে সাথেই চোখ বন্ধ করে নেয়। প্রলয়কে দেখে সে কোনো রকম উচ্চ বাচ্য করেনি। ভীষণ ঠান্ডা প্রকৃতির মানুষ আয়াত। যে কোনো ঘটনায় হুটহাট উচ্চবাচ্য করে না সে। এটা তার চরিত্রের বিপরীত। তাই এখনো চুপচাপ বসে আছে ধৈর্য ধরে। প্রলয় নিজেই কথা শুরু করে। সরি আয়াত, আমি সত্যি বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে। আমি ভুল শুনেছিলাম তোমার বিষয়ে, আমার সেই ভুল ভেঙে গেছে। আমি সত্যি বলছি বুঝতে পারিনি। তড়িৎ বেগে মুখ ঘুরিয়ে প্রলয়ের মুখের দিকে তাকিয়ে বিস্মিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আয়াত বলে, কি বুঝতে পারেননি আপনি? আপনার একটা প্রশ্নে আমার বাচ্চাটা মরে যাবে এটা বুঝতে পারেননি? নাকি আপনার ভুল বুঝায় কোল জুড়ে আসা আমার বাচ্চাটা আমার পেটেই দম ছেড়ে দিবে? ঠিক কোনটা বুঝতে পারেননি আপনি? ভীষণ লজ্জা লাগছে প্রলয়ে। নিজেকে বড্ড বেশি অপরাধীও মনে হচ্ছে। এমন এক অপরাধ সে করে ফেলেছে যার শাস্তি থেকে রেহাই পাওয়ার কোনো পথ নেই। এই শাস্তি তাকে ভোগ করতেই হবে। তুমি যা চাও শাস্তি আমাকে দাও, তবু প্লিজ আমার থেকে মুখ ফিরিয়ে দিও না। আপনাকে শাস্তি দেওয়ার আমি কেউ নই প্রলয় সাহেব। আপনি ভুল জায়গায় শাস্তি চাইছেন। এইভাবে বলো না প্লিজ, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কোথায়? আয়াতের পক্ষ থেকে এত ঠান্ডা জবাব প্রলয়ের ভেতরটা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে প্রতি মুহূর্ত। তবু আয়াতের পাওয়া কষ্টের কাছে এই কষ্ট কিছুই না। বাসায়, তোমার বাসায়, আমাদের বাসায়। আমাদের তো কোনো বাসা নেই। আপনার সাথে আমার কোনো বাসা নেই, থাকতে পারেও না। প্লিজ। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আয়াত বলে, একটা প্রশ্ন করতে পারি আপনাকে? একটা কেন, তোমার যে কয়টা ইচ্ছা হয় জিজ্ঞেস করো। সত্যি জবাবটা দিবেন প্লিজ? আমি কেবল সত্যিটা জানতে চাই, কোনো এক্সকিউজ নয়। এই জবাবের উপরই বাকি সবটা নির্ভর করছে। এতটুকু বলে আয়াত থামে। প্রলয় শক্ত হয়ে বসে। তারপর আয়াত জিজ্ঞেস করে, আপনি আমার সম্পর্কে যাই শুনেছিলেন, আপনাকে যে যাই বলেছিল, এক মুহূর্তের জন্য কি আপনি তা বিশ্বাস করেছিলেন? প্রলয়ের মনে হয় এর চাইতে কঠিন প্রশ্ন কেউ তাকে তার জীবনে করেনি। এর চাইতে কঠিন কোনো প্রশ্ন হতেই পারে না। প্রলয়ের পক্ষ থেকে কোনো জবাব না পেয়ে আয়াত বলে, আমি অপেক্ষা করছি, প্লিজ সত্যিটা বলবেন। আই এম সরি আয়াত, রিয়েলি সরি। মেকি হাসি হেসে আয়াত বলে, আমি তো আপনার কাছে সরি চাইনি, একটা জবাব চেয়েছি, সোজা ও সাবলীল উত্তর। এইটুকু দয়া করুন আমাকে। প্রলয় মাথা নিচু করে ফেলে। তা দেখে আয়াত আরও বলে, মাথা নিচু করবেন না প্লিজ। আমি আপনার মুখে শুনতে চাই, স্পষ্ট শব্দে শুনতে চাই, আপনি কি আমার সন্দেহ করেছিলেন? এবার প্রলয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হ্যাঁ, আমি শোনা কথায় বিশ্বাস করেছিলাম। সন্দেহের বীজ বপন হয়েছিল আমার মনে। আপনি বিশ্বাস করেছিলেন আমি একটা জঘন্য কাজ করেছি? ক্ষণিকের জন্য পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম আমি আয়াত। আমার যা জানার তা আমি জেনে গেছি। কোঅপারেট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে ক্ষমা করবে না? আমি তোমাকে নিতে এসেছি আয়াত। চোখ মুখ আগের চাইতে আরো বেশি শক্ত করে আয়াত বলে, আপনাকে ক্ষমা করলে কি আমার বাচ্চাটা ফিরে আসবে? আমাকে করা আপনার সন্দেহ মিথ্যা হয়ে যাবে? সব কি আগের মতো হয়ে যাবে? পারবেন সব আগের মতো করে দিতে? আমার বাচ্চাটাকে ফিরিয়ে দিতে পারবেন না জানি, তাই আমার পক্ষেও আপনাকে ক্ষমা করা অসম্ভব। আমি এতটাও উদার হতে পারছি না। ক্ষমা করা মহৎ গুণ হলেও আমার সন্তানের খুনিকে ক্ষমা করার মতো মহত্ব আমি দেখাতে পারবো না। আপনি এখন আসতে পারেন। এই জীবনে আমাদের পথ আর কখনো এক হবে না। আমার ভীষণ ক্লান্ত লাগছে, বিশ্রাম প্রয়োজন। এই মুহূর্তে আপনার উপস্থিতি আমাকে মানসিকভাবে ডিস্টার্ব করছে, তাই দয়া করে আসুন আপনি।
প্রলয়কে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের যা বলার বলে চোখ বন্ধ করে আয়াত। বুকের ভেতরের অপরাধবোধটা আরো বেশি জেঁকে বসে প্রলয়ের। নিজেকে এই মুহূর্তে ধুধু মরুভূমিতে মনে হচ্ছে। কিভাবে আয়াতকে বোঝাবে বুঝতে পারছে না প্রলয়, কিন্তু আপাতত আর কোনো প্রচেষ্টা করবে না সে। তাকে ধৈর্য ধরতে হবে। সে যে কষ্ট আয়াতকে দিয়েছে তার কাছে এই প্রত্যাখ্যান কিছুই নয়। তাকে ধৈর্য ধরতে হবে আয়াতকে ফিরে পাওয়ার জন্য। অনেক উপাসনাও করতে হবে। এত অল্পে সে আয়াতের কাছ থেকে ক্ষমা পাবে না এটা সত্যি, কিন্তু ক্ষমা সে নিয়েই ছাড়বে এবং আয়াতকেও নিজের জীবনে ফিরিয়ে আনবে। এজন্য তাকে যত দিন অপেক্ষা করতে হয় সে করবে, যত কষ্ট সহ্য করতে হয় তাও করবে, কিন্তু শত কষ্ট অপেক্ষার বিনিময়ে তার আয়াতকে চাই চাই। হাসপাতালে দুদিন থেকে আয়াত বাবার বাসায় চলে এসেছে। প্রলয়ের অনেক আকুতি মিনতির পরেও সে ওই বাসায় যায়নি। একবার যে মুখ দিয়ে সে যাবে না বলে দিয়েছে, সেই মুখে আর নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবে না। যাবে না মানে যাবেই না। তার কষ্টের ঝুলে ফুরিয়ে গেছে। এরপর আর নিজের জন্য যে কোনো দুঃখ কষ্ট লাঞ্ছনা চায় না। এখান থেকে নিজের জীবনের পথ সে নিজেই বেছে নিবে। আয়াত হাসপাতাল থেকে শ্বশুরবাড়ি না গিয়ে এই বাসায় চলে আসায় সবাই যেন অবাক হয়েছে। তেমনি মনে মনে সবাই শতভাগ নিশ্চিত হয়ে গেছে কিছু একটা ঘটেছে। যা ঘটেছে এটা ছোটখাটো বিষয় নয়। ছোটখাটো কোনো বিষয় হলে আয়াত চলে আসতো না। নিশ্চয়ই বড় ধরনের কিছু একটা ঘটেছে। কিন্তু মেয়ে নিজে থেকে কিছু না বলা পর্যন্ত সবার অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। আয়াত যেমন আফরা খাতুন ও মহসিন মিয়াসির জন্য কলিজার টুকরা, তেমনি দুই ভাই বোনের জান সে। বোন নিজে থেকে কিছু না বলা অবধি কেউ তাকে কোনো প্রশ্ন করবে না। এদিক দিয়ে আয়াতের ভাবি ভাগ্যও ভালো বলা যায়। রাখি ব্যক্তিগতভাবে কিছুটা নিজেকে নিয়ে ব্যস্ত থাকলেও পরিবারের সবার প্রতি তার আন্তরিকতা আছে। রাফার মতো চাটুকারিতা নেই তার ভিতরে। আর অন্যদিকে কান্তা ভীষণ পছন্দ করে আয়াতকে। তার স্বামী আবান বোন বলতে অজ্ঞান, তা তার অজানা নয়। সেও মন থেকেই একমাত্র ননদকে ভীষণ স্নেহ করে, ভালোবাসে। বাসার সবার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তবু কেউ মুখ ফুটে আয়াতকে কিছুই জিজ্ঞেস করছে না, বরং অপেক্ষা করছেন। সময় দিচ্ছে আয়াতকে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য, যেন সে সহজ হয়ে সবটা খুলে বলতে পারে কি চলছে তার ভিতর। আয়াত এই বাসায় এসেছে আজ 1 সপ্তাহ হতে চলল। ওই বাড়ি থেকে কেউ যোগাযোগ করেনি এমনও নয়। প্রতিনিয়তই সবাই আলাদা আলাদা যোগাযোগ করছে। এই সবার মধ্যে বাদ পড়েনি প্রলয়ও। প্রতিবার ফোন করে মেসেজ করে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে সে। ভবিষ্যতে আর এমনটা হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছে। তার শুধু আয়াতকেই চায়। ক্ষমা পেতে যত কঠিন পরীক্ষায় দিতে হোক না কেন তাতেও সে প্রস্তুত। আয়াত হাসপাতাল থেকে ওই বাড়ি না গিয়ে এই বাসায় আসতে চাইলে আক্তারাজ্জমান খান ও শাহানারা বেগম দুজনের একজনও আপত্তি করেনি। বরং তারা সায় দিয়ে বলেছেন থাকুক কয়টা দিন বাবা মায়ের কাছে, ওর মনটা হালকা হবে। গর্ভের সন্তান হারানোর কষ্ট অন্যরা উপলব্ধি করতে পারে না। যার কোল খালি হয় সেই টের পায় কষ্টের পরিমাণটা কত বিশাল। তাই আর কেউ বাদ সাধেনি। তবু সবার মনের ভেতর একটা খুঁতখুঁত তো ছিলই, কিন্তু কেউ তা প্রকাশ করেনি। আজ বন্ধের দিন বলে সবাই বাসায়। দুপুরে খেতে বসে আয়াত। সবাইকে উদ্দেশ্য করে বলেছে খাওয়ার পর সে সবার সাথে একটু কথা বলতে চায়। সবাই যেন ড্রয়িং রুমে থাকে। মনে মনে সবাই প্রস্তুত হয়ে নেয়। সবাই আজ করতে পারে তারা যা জানার জন্য গত 1 সপ্তাহ ধরে অপেক্ষায় আছে, আজ সেই কথাই হয়তো বলবে আয়াত। খাওয়া দাওয়ার পর সবাই ড্রয়িং রুমে একত্র হলে সকলকে চমকে দিয়ে প্রথমেই আয়াত বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করব। আচমকা মেয়ের মুখে ডিভোর্সের কথা শুনে সবচাইতে বেশি অবাক হন মহসিন মিয়াসি। অন্যরাও নড়ে চড়ে বসেন। সকলের চোখে মুখে জিজ্ঞাসা, উৎকণ্ঠা। সামান্য সময় নেই আয়াত নিজেকে ধাতস্থ করতে। গত 1 সপ্তাহ সময় নিয়ে নিজেকে এই দিনটার জন্য প্রস্তুত করেছে সে। এই কথাগুলো বলার জন্য নিজেকে তৈরি করেছে। অনেক বেশি চমকে গিয়েও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে মেয়ের দিকে একটা হাত বাড়িয়ে দেয় মহসিন মিয়াসি।
আয়াত এক মুহূর্ত সময় নষ্ট না করে বাবার হাতে হাত রেখে সরে গিয়ে তার পাশে বসে। আলতো হাতে মেয়ের হাত ধরে রেখে মহসিন মিয়াসি জিজ্ঞেস করেন। কি হয়েছে মা? মুখ তুলে আয়াত একবার বাবার মুখের দিকে তাকিয়ে বাকিদের দিকেও কিঞ্চিত দৃষ্টিপাত করে নেয়, তারপর বলে, তোমরা আমাদের খুব যত্ন করে বড় করেছো বাবা। কিভাবে আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে হয় শিখিয়েছো। যে মানুষটা আমাকে সম্মান করতে জানে না, আমার আত্মত্যাগের কোনো মূল্য নেই যার কাছে, আমার পক্ষে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সেই মানুষটার সাথে থাকা অসম্ভব বাবা। সামান্য থেমে আয়াত বলতে থাকে, তোমার মুখের দিকে তাকিয়ে আমি নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে যার জন্য ত্যাগ স্বীকার করলাম, সে শেষমেশ কি করলো জানো বাবা? আমার দিকে আঙুল তুললো, আমার চরিত্রের দিকে আঙুল তুললো, আমার গর্ভের সন্তানের দিকে আঙুল তুললো। তার প্রশ্ন কি ছিল জানো? এই বাচ্চার বাবা সে কিনা। কথার এই পর্যায়ে আয়াত মাথা নিচু করে ফেলে। নিজের মুখে বাবা ও ভাইদের সামনে এমন কথা বলতে ভীষণ লজ্জা করছে তার, তবু তাকে বলতে হচ্ছে। সে বলতে থাকে, আমার দিকে তার সন্দেহের আঙুল উঠেছে বাবা। যদিও তার ভুল ভেঙে গেছে, সে নিজের ভুল বুঝতে পেরেছে, আমার কাছে ক্ষমাও চেয়েছেন। সে বুঝতে পেরেছে অন্যের কথা শুনে আমার সন্দেহ করে সে ভুল করেছেন। কিন্তু বাবা, বলতে পারো যে মানুষটা একবার আমার সন্দেহের কাঠগড়ায় দাঁড় করিয়েছে, পরবর্তীতে সে যে একই কাজ করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? সন্দেহের যে বীজ একবার তার মনে জমিনে বপন হয়ে গেছে, তা যে আবার লতায় পাতায় ছড়িয়ে পড়বে না তার গ্যারান্টি কোথায়? তার সন্দেহের ধমকে যে আমার বাচ্চাটা মরে গেল, সেটার কি হবে? আমি ভাগ্যে বিশ্বাস করে নিয়েছিলাম বাবা, অসুস্থ মানুষটাকে নিয়েই জীবন কাটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে নিজে মানিয়ে গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু এসব কেন হলো? তার অসুস্থতা নিয়ে তো আমি আক্ষেপ করিনি, চেয়েছি সে সুস্থ হয়ে যাক। আর 10 জনের মতো আমিও সাধারণ জীবন চেয়েছি। এটাই কি আমার অপরাধ বাবা? তার সুস্থ হওয়াটা কি কেবল আমাকে দুঃখ দেওয়ার জন্য? এই সন্দেহের দাগ কি দিয়ে মুছতাম আমি? যদি তার ভুল আপনা আপনি না ভাঙতো, আমি তো দুশ্চরিত্রা নই বাবা। আমার ত্যাগের কোনো প্রতিদান আমি চাইনি, কিন্তু এই প্রতিদান, এটা আমার প্রাপ্য ছিল অসুস্থ মানুষটাকে ভালোবাসার, তাকে আপন করে নেওয়ার। এই বুঝি আমার প্রাপ্য ছিল। এবার নিশ্চয়ই তুমি আমার কাছে আর কোনো আবদার করবে না বাবা। বলবে না যা হয়েছে ভুলে যাও। নিশ্চয়ই বলবে না মেয়েদের একটু ছাড় দিয়ে সংসার করতে হয়। ছাড় দিয়ে ছেড়ে দিয়েই তো তাকে নিয়েছিলাম, তোমার আবদার রেখেছিলাম আমি। সেখান থেকে আজ আমি এখানে। এর জন্য তোমার প্রতি আমার বিন্দুমাত্র রাগ নেই বাবা। বাবা মা সবসময় সন্তানের মঙ্গল চায়। তুমিও আমার ভালো চেয়েছো, কিন্তু হয়তো আল্লাহ আমার জন্য কঠিন পরীক্ষা লিখে রেখেছিলেন, তাই আমার আজ এই পরীক্ষা দিতে হচ্ছে। এতেও আমার আপত্তি নেই, তবে নিজেকে আর বিসর্জন দিয়ে নয়। আমার পক্ষে ওই মানুষটার সাথে সারা জীবন একসাথে থাকা সম্ভব নয় বাবা। সে কেবল আমার দোষী নয়, আমার সন্তানের খুনি। আমার গর্ভে আসা নিষ্পাপ জানটার দিকে সে সন্দেহের আঙুল তুলেছিল। তার সন্দেহের জন্য জানটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। আমি কখনো তাকে ক্ষমা করতে পারবো না। এতটা উদার আমার পক্ষে হওয়া সম্ভব নয়। চোখ বেয়ে পড়া পানি হাতের পিঠে মুছে নিয়ে চোখ মুখ শক্ত করে আয়াত আরও বলে, তোমরা না চাইলে আমি এখানে থাকবো না। আমার দায়িত্ব আমি নিজে নিব, কারো উপর বোঝা হব না। তবু আমি ওই মানুষটার কাছে ফিরে যাব না। সে আমার সন্তানের খুনি, তাকে আমি কোনো দিন মাফ করব না, কোনো দিন না। তুমি আমাদের কাউকে তার সত্য না জানিয়ে তার সাথে আমার বিয়ে দিলে। বিশ্বাস করো বাবা, সত্যিটা জানার পর আমি কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে তখন এতটাও কষ্ট আমি পাইনি যতটা এখন পাচ্ছি। এমন একটা কষ্ট আমার ভাগ্যে কেন ছিল বাবা, বলতে পারো?
এই সম্পর্ক থেকে আমি বেরিয়ে আসতে চাই। কোনোভাবেই এই মানুষটা আমাকে ডিজার্ভ করে না বাবা। যার কাছে আমার আত্মসম্মানের মূল্য নেই, তার ছায়াটাও আমি মারাতে চাই না। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সে কেবল আমার সন্তানের খুনি। আয়াতের মৃদু কান্নাটা বেড়েই চলেছে। মেয়ের আর্তনাদে মহসিন মিয়াসির চোখ বেয়ে অশ্রুধারা নামে। মুখ ফুটে আর কোনো কথা বলতে পারেন না তিনি। উপস্থিত কেউই আর কোনো কথা বলতে পারে না। অলোক আমান দুজনেরই ভীষণ রাগ চাপে বোনের কথা শুনে। দুজনেরই ইচ্ছে হয় প্রলয়কে কিছুক্ষণ আচ্ছা মতো উত্তম মধ্যম দিতে, কিন্তু বাবার কথায় দুজনেই রাগ চেপে গেছে। এমন পরিস্থিতিতে হিতাহিত জ্ঞান ভুলে গিয়ে কিছু করা একদম উচিত হবে না। যত যাই হোক না কেন সবাইকেই মনে রাখতে হবে আয়াতেরকে কষ্ট কেবল প্রলয় দিয়েছে, গোটা পরিবার নয়। তাই তারা হিতাহিত জ্ঞান ভুলে কিছু একটা করে বসলে অন্যরাও কষ্ট পাবে। আবার এটাও মনে রাখতে হবে আক্তার আজমান খান মহসিন মিয়াসির জন্য তার ভাইয়ের সমতুল্য। আয়াত নিজেও বলেছে পরিবারের অন্য কারো প্রতি তার কোনো অভিযোগ নেই। তার অভিযোগ একজনকে নিয়েই, আর যাকে নিয়ে অভিযোগ তার সাথে সম্পর্ক চুকে গেলে ওই বাড়ির অন্যদের সাথে সম্পর্কের কিছুই অবশিষ্ট থাকবে না। কিভাবে থাকবে? যদি আসল মানুষটার সাথেই সম্পর্ক না থাকে, তো অন্যদের সাথে তো কেবল নামের সম্পর্ক। আসল সম্পর্কই তো ছিল ওই মানুষটার সাথে। সেটা না থাকলে বাকি সব কিছুই মূল্যহীন। আয়াত প্রলয়কে তালাক দিতে চায়, এই সম্পর্ক থেকে সে অব্যাহতি চায়। খবরটা এই বাড়িতে জানাজানি হওয়ার পর শাহানারা বেগমের ব্লাড প্রেশার আবার হাই হয়ে গেছে। বিছানা থেকে মাথা তুলতে পারছেন না তিনি। খবর সবার আগে পেয়েছেন আক্তার আজমান খান। মহসিন মিয়াসি নিজে তাকে ফোন করে মেয়ের সিদ্ধান্ত জানিয়েছেন, সঙ্গে এমন সিদ্ধান্তের কারণও চলেছেন। প্রলয় এসবের কিছুই জানতো না, বাবার মুখে সবটা শুনেছে সে। সব জানাজানি হওয়ার পর ধুমধুমার লেগে যায় বাড়িতে। এহেন কেউ নেই যে প্রলয়কে কথা শোনায়নি, এক জিনিয়া ছাড়া। এসব শোনার পর প্রলয়কে কিছু বলতে তার রুচিতে বাড়ছে। তার জানাশোনা প্রলয়টা এমন ছিল না। সময়ের পরিক্রমায় মানুষটা বদলে গেছে। এত বিচার বুদ্ধিহীন তো সে আগে ছিল না। তার বিচার বুদ্ধিহীনতার মাসুল আয়াতকে দিতে হচ্ছে। আপাতত কারো কোনো কথাই যেন প্রলয়ের কানে ধরছে না। সবাইকে ও সবার সব কথাকে উপেক্ষা করে হন্ততন্ত হয়ে সে বেরিয়ে পড়ে। মনে মনে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব নিয়েই সে এসে উপস্থিত হয়েছে আয়াতের সামনে। প্রলয়কে দেখে অলোক আমান দুজনেই খেপে যায়, কিন্তু বাধ্য হয়ে নিজেদের সংযত করে। ড্রয়িং রুমে উপস্থিত বাসার সকালের দৃষ্টি প্রলয়ের দিকে। সে আমতা আমতা করে আয়াতকে বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই। আয়াত বাবার দিকে তাকালে সে চোখের ইশারায় সম্মতি জানায়। প্রলয়কে উদ্দেশ্য করে আয়াত বলে, আমার সঙ্গে আসুন। প্রলয়কে সঙ্গে করে নিজের ঘরে নিয়ে আসে আয়াত। রুমের দরজাটা হালকা চাপিয়ে দেয়, একদম বন্ধ করে দেয় না। দরজা হালকা চাপিয়ে দিয়ে বলে, এর বেশি হয়তো শোভন দেখাবে না। আচমকাই আয়াতের কাছাকাছি এসে তার হাত চেপে ধরে আকুতির সুরে প্রলয় বলে, আমি তো ক্ষমা চেয়েছি তোমার কাছে, প্রয়োজনে আরও চাইব, 1000 বার চাইব, বাকি সারা জীবন চাইব। তাচ্ছিল্যের হাসি হেসে আয়াত বলে, সব সময় ক্ষমা চাইলে যে ক্ষমা পেয়ে যাবেন তা তো নয়। তাছাড়া আপনি ক্ষমা চাইলেই তো হবে না। আমি তো আপনাকে ক্ষমা করিনি, আর করবও না। হ্যাঁ প্লিজ। হাতটা ছাড়ুন। আমার হাত ধরার মতো সম্পর্ক আর আমাদের মাঝে নেই। বলেই জোরে টান দিয়ে হাত ছাড়িয়ে নেয় আয়াত। আহত দৃষ্টি নিয়ে আয়াতের দিকে তাকিয়ে থাকে প্রলয়। সামনে দাঁড়িয়ে থাকা কঠিন আত্মসম্মান বিশিষ্ট এই মেয়েটাকে সে চিনতেই পারছে না যেন। নরম সুরে লাজুক ভঙ্গিতে কথা বলা সেই আয়াত আর কঠিন সুরে গাম্ভীর্যের সাথে কথা বলা এই আয়াতের মাঝে যেন আকাশ পাতাল পার্থক্য। বিশালতার চাইতেও বিশাল ফারাক তাদের মাঝে। দুজনকে মেলাতে পারছে না সে। ফ্যালফ্যাল চাহনিতে চেয়ে আকুতি ভরা কণ্ঠে প্রলয় বলে, আমাকে তুমি এত বড় শাস্তি দিও না আয়াত। মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে আয়াত বলে, অসুস্থ আপনাকে ভালোবাসার শাস্তি স্বরূপ যে কষ্ট আপনি আমাকে দিয়েছেন
সেই তুলনায় এইটা কিছুই নয়, অতি নগণ্য বলা চলে। কয়দিন গেলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। প্রলয়ের হাজার আকুতি মিনতিও আয়াতকে বিন্দুমাত্র গলাতে সক্ষম হয় না। মেয়েটা যেন ভেতর থেকে পাথর হয়ে গেছে, যার ভেতর দয়া মায়ার ছিটে ফোঁটাটাও যেন অবশিষ্ট নেই। ওই বাড়ির এখনো কেউ বাকি নেই যে আয়াতকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেনি, কিন্তু সব কথা শুনে সবাই নিচু থেকে পিছু হটকেছে, আয়াতের সিদ্ধান্তকে সম্মান করেছে। শেষমেশ আক্তার আজ্জুমান খান আয়াতের মাথায় হাত রেখে বলেছিলেন, আমার ছেলেটার কপাল খারাপ মা, তোমার মতো হেডের টুকরোকে সে ধরে রাখতে পারলো না। সবাইকে ফিরিয়ে দিতে বিন্দুমাত্র কষ্ট হয়নি আয়াতের। হয়তোবা কষ্ট হয়েছে, কিন্তু সে তা কাউকে দেখায়নি। নিজেকে পাথরের ন্যায় শক্ত আবরণে ঢেকে ফেলেছে সে। এই খোলস ভেঙে তাকে বের করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সব কাজ হয়ে গেছে, এখন কেবল অপেক্ষা ডিভোর্স সার্টিফিকেটটা হাতে আসার। প্রলয়ের কোনো আকুতি মিনতি আয়াত কানে তোলেনি। শেষকালে বাধ্য হয়ে আয়াতের সিদ্ধান্তই প্রলয়কে মানতে হয়েছে। আয়াতের জেদের কাছে প্রলয়কে নত হতে হয়েছে। আয়াত নিজের ঘরেই শুয়ে বই পড়ছে। হঠাৎ কান্তা এসে বলল, তোমার একজন গেস্ট এসেছে। ছোট ভাবির আচমকা কথায় শোয়া থেকে উঠে বসে জানতে চায়, কে এসেছে? তুমি নিচে গিয়ে দেখো, তবে ড্রয়িং রুমে নয়, ছাদে অপেক্ষা করছে। ছাদে? কান্তা আর কথা বাড়ায় না। ননদকে চমকিত অবস্থায় রেখে বেরিয়ে যায় সে। কে হতে পারে ভাবতে ভাবতেই ছাদের উদ্দেশ্যে পা বাড়ায় আয়াত। ছাদে উঠেই এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় আয়াত। প্রলয় এখানে এভাবে কেন? আয়াতকে থমকে যেতে দেখে ঠোঁটে মুচকি হাসির রেখা টেনে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা বলে, ভালো আছো রূপবতী? বুকের ভেতর বড় করে একটা বাজ পড়ে আয়াতের। প্রলয় নয়, অলয়। সুস্থ হওয়ার আগে বা পরে প্রলয় কখনো তাকে রূপবতী বলে ডাকেনি। এই জীবনে একমাত্র সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাই তাকে রূপবতী বলে সম্বোধন করেছে। একবার সামনাসামনি, একবার চিঠিতে, আজ আবার সামনাসামনি সেই ডাক। সামান্য টাল পেটাল হলেও সঙ্গে সঙ্গেই আবার নিজেকে সামলে নেয় আয়াত। এখন তার নরম হয়ে গেলে চলবে না। ওখানে দাঁড়িয়ে না থেকে এগিয়ে গিয়ে খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। অলয় আবার জিজ্ঞেস করে, বললে না কেমন আছো? জবারের বিপরীতে মেকি হাসি হাসে আয়াত। হেসে বলে, তুমি এখানে কি মনে করে? মুখ ফসকেই আপনিটা তুমি হয়ে বেরিয়ে গেছে আয়াতের। আর যেহেতু বেরিয়েই গেছে, তার সংশোধন করে না সে। একটা শ্বাস ছেড়ে অলয় বলে, দোষে গুণে মানুষ, একটা দোষ কি ক্ষমা করা যায় না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ একটা সেকেন্ড চান্স ডিজার্ভ করে আয়াত। যে একবার খুন করতে পারে, সুযোগ পেলে সে আবার একই কাজ করবে। তাই সময় থাকতেই তাকে শাস্তি দেওয়া প্রয়োজন। সেজন্যই খুনের আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যেন সে আর খুন করতে না পারে। তেমনি যে মানুষটার ভেতর একবার সন্দেহ বাসা বেঁধেছে, বারবার সে একই কাজ করবে। কিন্তু প্রথমেই যদি তাকে রুখে দেওয়া হয়, প্রতিবাদ করা হয়, তাহলে হয়তো এর প্রতিরোধ সম্ভব। সব ক্ষেত্রে সেকেন্ড চান্স দেওয়া যায় না। আর সেকেন্ড চান্স কাকে দিব, কেন দিব? যে মানুষটা আমাকে ভালোই বাসে না তাকে। মানুষটা বারবার আমার কাছে ছুটে এসেছে ক্ষমা চাইতে, অথচ তার চোখে আমি আমার জন্য ভালোবাসা খুঁজে পাইনি। তার চোখের কোথাও আমার জন্য এক ফোঁটা ভালোবাসা ছিল না। মানুষটা এতবার এসেছে, অথচ একবার যদি হাসকার টানে আমাকে জড়িয়ে নিয়ে ভালোবাসার চাহনিতে তাকিয়ে বলতো, আয়াত আমি তোমায় খুব ভালোবাসি, প্লিজ আমাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করো না। হয়তো তার ভালোবাসার খাতিরে হলেও চেষ্টা করতাম তাকে ক্ষমা করে দেওয়ার, তার কাছে ফিরিয়ে যাওয়ার। সে বারবার ছুটে এসেছে কেবলমাত্র নিজের আত্মগ্লানি থেকে মুক্তি পেতে। আমি তার সঙ্গে চলে গেলেই সে তার আত্মগ্লানি থেকে মুক্তি পেয়ে যাবে। অথচ মানুষটা বুঝতেই পারল না আমি তার ভালোবাসার অপেক্ষায় পথে রয়েছিলাম। সে একটু ভালোবেসে কাছে টেনে নেবে সেই প্রতীক্ষায় ছিলাম। অসুস্থ মানুষটা দিনরাত চোখের সামনে বউ বউ বলে ভালোবাসি ভালোবাসি করে আমাকে অস্থির করে রাখত। অথচ সেই মানুষটাই সুস্থ হওয়ার পর তার চোখে মুখে কোথাও আমি আমার জন্য এক ফোঁটা ভালোবাসা খুঁজে পাইনি।
সে যদি একটু ভালোবেসে হাত বাড়াতো, আমি ঠিকই তার কাছে ধরা দিতাম একটা সময়। তার ভালোবাসার কাছে আমার সব রাগ, দুঃখ, কষ্ট, অভিমান মাটি চাপা পড়ে যেত ঠিকই। ভালোবাসা থাকলে সব ভুলে গিয়েও ভালো থাকা যায়। একদিন অবশ্য তোমার ভাই আমাকে কাছে টেনে নিয়েও ছিল, তবে সেটা তার ভ্রম ছিল। ঘুমের ঘোরে আমাকে সে জেসি মনে করেছিল। তিল পরিমাণ ভালোবাসাটাও আমি তার কাছে পাইনি। বিনে ভালোবাসায় কি নিয়ে থাকতাম আমি, তাও সেই মানুষটার সাথে যার আঙুল কিনা আমার দিকে উঠেছে, যার কাছে আমি সবচেয়ে সম্মানীয় হব, সেই আমার চরিত্র নিয়ে প্রশ্ন করছে। একবার যে দ্বার আমি বন্ধ করে দিয়েছি তা আর খোলার নয়। খানিক নীরবতার পর নিজেকে স্বাভাবিক রেখে অলয় বলে, যদি বলি সেকেন্ড চান্সটা আমি আমার জন্য চাই। অনেকটা অবাক চাহনিতেই তাকাই আয়াত অলয়ের দিকে। প্রথম দিন প্রলয় বেশে এই মানুষটাই তার সামনে এসেছিল। সেদিনও মানুষের চোখে নিজের জন্য ভিন্ন একটা ভালো লাগা স্পষ্ট দেখতে পেয়েছিল সে। আজও এই মানুষটার চোখে তার জন্য সেই ভালো লাগা স্পষ্ট। কিন্তু কথাই আছে, সবকিছুকে প্রশ্রয় দিতে নেই। নিষিদ্ধ জিনিসে মানুষের আগ্রহ বেশি। অলয়ের জন্য আয়াত নিষিদ্ধদের কাতারেই পড়ে, সেজন্যই হয়তো তার আগ্রহটা বেশি। সেই আগ্রহের বশে সে ছুটে এসেছে একটা অন্যায় আবদার নিয়ে। নিজেকে সামনে নিয়ে আয়াত বলে, দয়া দেখাতে এসেছে বুঝি? যদি বলি নিজের ভালো লাগা প্রকাশ করতে এসেছি। মেকি হাসি আয়াত। অলয়ের নিজেরও মনের ভেতর একটা আত্মগ্লানি আছে। আজকের এই অবস্থার জন্য সে মনে মনে নিজেকেই দায়ী করে অনেকটা। সে সঙ্গ না দিলে এত কিছু সম্ভব ছিল না। এই অপরাধ বোধটা তাকে মনে মনে তাড়িয়ে বেরিয়েছে এতদিন। সেই তাড়ানো থেকেই আজ সে এখানে আয়াতের সামনে দাঁড়িয়ে। সে অনুভূতিকে সে ভালো লাগার নাম দিচ্ছে। সেটা পুরোপুরি ভালো লাগাও নয়, অনেকটা আত্মগ্লানি, অনেকটা অপরাধ বোধ, সেই সঙ্গে কিছুটা প্রথম দিনের সেই ভালো লাগা। এর বেশি কিছুই নয়। অনেক সময়ে আমরা আবেগের বশবর্তী হয়ে অনুভূতিদের যথাযথ মূল্যায়ন করতে অক্ষম হয়ে পড়ি। আবেগের তাড়নায় অলয় নিজেও তার অনুভূতিদের সঠিক বুঝে উঠতে পারছে না। তবে এটাও ঠিক, সামান্য হলেও সে আয়াতের জন্য বিশেষ অনুভূতি অনুভব করে। কণ্ঠে অনেকটা ধীরতা এনে আয়াত বলে, এটা কি সম্ভব একই বাড়িতে এই ছাদের নিচে? আয়াতের কথা শেষ করতে না দিয়ে অলয় বলে, তোমাকে নিয়ে আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব। কিছুটা সময় নেয় আয়াত। এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকার অধিকার সবার আছে। একবার ব্যর্থ হয়েছে বলে তো মানুষ বেঁচে থাকা ছেড়ে দিতে পারে না, ভালো থাকা ছেড়ে দিতে পারে না। আয়াতেরও অধিকার আছে ভালো থাকার। সামান্য সময় নিয়ে বলে, আমাকে সময় দাও প্লিজ। দু কদম এগিয়ে এসে অলয় বলে, সময় দাও, তুমি ফিরিয়ে দিও না প্লিজ। এর বিপরীতে আর কথা বাড়ায় না আয়াত। কথাই আপাতত এখানে ইতি টানে তার। ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করার পরেও প্রলয় হাল ছাড়েনি। অনেক চেষ্টা করেছে আয়াতের সিদ্ধান্ত পরিবর্তন করার, কিন্তু এতে কাজ হয়নি কোনো। আয়াতের মনের দুয়ার তার জন্য বন্ধ হয়ে গেছে। সে দুয়ার আর খোলার নয়। নিজেকে বিসর্জন দিয়ে, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সে দ্বার আয়াত খুলতে নারাজ। ডিভোর্স কার্যকর হতে মাঝে 3 মাস সময় ছিল, কিন্তু প্রলয় ব্যর্থ হয়েছে। সেই সাথে ব্যর্থ হয়েছে আয়াতের মনের সেই সুপ্ত অনুভূতিরাও। ডিভোর্সের ব্যাপারটা সবার সামনে আসার পর থেকেই প্রলয়ের সাথে বাকি সবার সম্পর্কে বেশ পরিবর্তন এসেছে। এক বাড়িতে থাকলেও কোথায় যেন সম্পর্কের সুতোটা ছিঁড়ে গেছে। প্রলয়ের প্রতি সকলেই অসন্তুষ্ট, এমনটা তার কাছে কেউ আশা করেনি। আখতারুজ্জামান খান ভীষণ আক্ষেপ করেছেন, মানসিকভাবে অনেকটা ভেঙেও পড়েছেন। আজই শেষ দিন, কালই ডিভোর্স কার্যকর হবে। জিনিয়া এসেছিল আয়াতের সাথে দেখা করতে। কিছু বলতে পারেনি সে, কেবল ডুকরে কেঁদে সময় নষ্ট করেছে। জিনিয়াকে আয়াত কোনো দিন ভুলবে না। প্রতিটা সংসারে একজন করে জিনিয়া থাকলে সংসারগুলো অনেক বেশি সুখের জায়গা হয়ে উঠবে নিঃসন্দেহে। জিনিয়ার কাছে রাফার কুকর্মের কথা শুনেছে। সব শুনে আয়াত বলেছে, রাফা ভাবি তো প্রথম থেকেই এমন আপা, তাকে কি আলাদা করে দোষ দেওয়া যায় বলো? তার শাস্তি সে ঠিকই পাবে। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, তাকে তার কৃতকর্মের ফল ভোগ করতেই হবে, আজ নয়তো কাল।
তবে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার ভাঙুক, এতটা নিচে নামতে পারছি না তার মতো। তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কোথায় থাকলো? তাছাড়া তার উপর সত্যি আমার কোনো রাগ নেই। আমার নিজের মানুষটাই আমাকে বোঝার চেষ্টা করেনি, সেখানে অন্যের দোষ দিয়ে কি লাভ বলো? এই প্রসঙ্গে আর কথা বাড়ায়নি কেউ। জিনিয়া ফিরে যাওয়ার আগে আয়াত তার হাত ধরে বলল, তুমি সারা জীবন আমার বোন হয়ে থাকবে আপা। আমি সব সময় তোমার সেই ছোট্ট জেসি হয়ে থাকবো। বাবা মার খেয়াল রেখো। এই পর্যায়ে আবার চোখ বেয়ে পানি নামে জিনিয়ার। হাতের উল্টো পিঠে চোখ মুছে বলে, জেসির ওইভাবে চলে যাওয়ার আমি কখনো প্রলয়কে দোষ দিইনি। ওই ঘটনায় ওর কোনো দোষ ছিলও না, সবটাই কপালের দোষ। কিন্তু তোকে হারানোর দায় সবটা প্রলয়ের। ওর জন্য আজ এই অবস্থা। সব ভাগ্যের লেখা। সে কেবল উছিলা, তবে আঘাত থেকে যাবে আপা। তোমার দেবরটা আমায় ভালোবাসলো না। জিনিয়া চলে যাওয়ার আগ মুহূর্তেই একটা চিরকুট গুজে দিয়েছে তার হাতে। বলেছে একদিন পর এটা যেন অলয়কে দেয়। সে এখনো বাংলাদেশে আছে, সেই এসেছে আর যায়নি। অলয়ের জন্য চিরকুট শুনে একটু কেমন করে জিজ্ঞাসার দৃষ্টি নিয়ে তাকায় জিনিয়া। বোনের জানতে চাওয়া বুঝতে পেরে আয়াত তাকে অলয়ের আসার কথা বিস্তারিত জানায়। সঙ্গে এটাও বলে সে চাইলে চিরকুটটা পড়ে দেখতে পারে। সব শুনে জিনিয়া বলল, তোর উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, চিন্তা করিস না। তোর আমানত আমি পৌঁছে দেবো ঠিকঠাক। গতকালই আয়াত ও প্রলয়ের ডিভোর্স কার্যকর হয়ে গেছে। শেষবার প্রলয় আকুতি ভরা চোখে তাকিয়েছিল একটা সুযোগের আশায়, কিন্তু আয়াত সেদিকে ভ্রুক্ষেপ করেনি। আগেই ঠিক করা ছিল আজ আয়াতের সাথে দেখা করতে যাবে অলয়। পূর্ব নির্ধারিত সময় মোতাবেক দেখা করার জন্য বের হতে নিলেই নিজের ঘরের দরজায় অলয়ের সাথে দেখা হয় জিনিয়ার। অলয়কে তৈরি হয়ে রুম থেকে বের হতে দেখে জিজ্ঞেস করে, কোথাও যাচ্ছিস? একটু বাইরে যাচ্ছি ভাবি, কিছু দরকার? আয়াতের দেওয়া চিরকুটটা অলয়ের দিকে বাড়িয়ে ধরে বলে, যার আগে এটা পড়ে নি। এইটা? আয়াত পাঠিয়েছে তোর জন্য। চিরকুটটা অলয়ের হাতে দিয়ে আর অপেক্ষা করে না। জিনিয়া সেখান থেকে প্রস্থান করতেই অলয় আবার রুমে ফিরে আসে। এই রহস্যের মানে কি? তৎক্ষণাৎ চিরকুট খুলে সে। চিরকুটে লেখা, আসল মানুষটা কি আমার পাওয়া হলো না, তার ভালোবাসায় নিজেকে সিক্ত করতে পারলাম না। অবিকল সেই মানুষটার মতো দেখতে তোমাকে আমি কখনোই চাইনি অলয়। মানুষ সব পাওয়ার জন্য পৃথিবীতে আসে না। যে জীবনে আমার প্রলয়কে পাওয়া হয়নি, সেই জীবনে আমি অলয়কে চাই না। ভালো থেকো। পরিশিষ্ট। বাড়ির একটা চাপা গুঞ্জন রাফার কানে এসেছে। হিমালয়কে আবার বিয়ে দেওয়া হবে। বিয়ের 9 বছর চলছে তাদের, কিন্তু এতগুলো বছরেও একটা বাচ্চা হয়নি রাফার। সমস্যাটা অবশ্য তারই। রাফার উইটেনাসের বাচ্চা নেবার ক্ষমতা খুবই কম, বলা যায় প্রায় শূন্যের কোঠায়, যার জন্য এতগুলো বছরেও সে একটা বাচ্চা ধারণের সক্ষম হয়নি। বেচারিরও অবশ্য দোষ নেই, আল্লাহ কপালে না রাখলে সেখানে কারোরই কিছু করার থাকে না। বছর 5 আগেই জিনিয়ার যমজ মেয়ে হয়েছে। এখন সে 3 সন্তানের জননী, কিন্তু অতীতের সেই ঘটনার জের ধরে নিজের সন্তানদের একজনকেও সে রাফার ধারে কাছে ঘেঁষতে দেয় না। এই ব্যাপারটা অন্যদের দৃষ্টিতে পড়লেও যখনই এ বিষয়ে কথা উঠেছে, এটা সেটা বাহানা করে কাটিয়ে গেছে জিনিয়া। রুমে ঢুকতেই হিমালয় দেখে মলিন মুখ করে বসে আছে রাফা। এই দৃশ্য নতুন নয়, অনেকদিন থেকেই এমনটা চলছে। দিনে দিনে চোখের নিচে কালি পড়ছে, দুশ্চিন্তা ও অবহেলায় শরীর ভেঙে গেছে অনেকটাই। হিমালয় সবই দেখে, সব দেখেও কিছুই বলে না। বাড়িতে যে তার আবার বিয়ের কথা চলছে, এটা নিয়েও কোনো আপত্তি করেনি। সন্তান সে নিজেও চায়, নিজের সন্তান কে না চায়। আর দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ আর কেউ নয়, শাহানারা বেগম নিজেই তুলেছেন। প্রথমে আখতারুজ্জামান খান আপত্তি করলেও পরে যখন দেখলেন ছেলেরই আপত্তি নেই, তখন সে নিজের আপত্তি প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। হিমালয় পাশে এসে বসতেই রাফা বলে, আমি বাবার কাছে চলে যাব। কবে যেতে চাও? হিমালয়ের পক্ষ থেকে এমন ঠান্ডা জবাব কোনোভাবেই আশা করেনি সে। প্রশ্নের জবাব না দিয়ে রাফা পাল্টা প্রশ্ন করে, তুমি সত্যি সত্যি আবার বিয়ে করবে? করবো না বলছো? হ্যাঁ, তাই তো। করবে না কেন? আমি তো এতগুলো বছরে তোমাকে একটা সন্তান দিতে পারলাম না, তাই স্বামীর সংসার করার কোনো অধিকার আমার নেই। তাচ্ছিল্যের হাসি হাসে হিমালয়, হেসে বলে,
মনে পড়ে একদিন তোমার জন্য একজনের সংসার উজাড় হয়েছিল, তোমার কুকর্মের জন্য এক মা তার সন্তান হারিয়েছিল। মনে পড়ে রাফা? হিমালয়ের কথায় ভীষণ অবাক হয় রাফা। বউকে অবাক হতে দেখে সে আরও বলে, চিনতে পারছো না? আমি তো অপরিচিত কারো কথা বলছি না। আয়াতের কথা মনে পড়ে? আমাদের সংসারেরই একজন ছিল, মনে নেই? তোমার মিথ্যে বানিয়ে বলা কথার জেরে মেয়েটার সম্পূর্ণ জীবন উল্টে পাল্টে গেছে। কিছু মনে পড়ে? অবাক কণ্ঠে রাফা জিজ্ঞেস করে, তুমি সব জানতে? হ্যাঁ, সবই জানতাম আমি, তখনই জেনেছিলাম। কিন্তু দেখো, ওরা একজনও দেয়নি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে। এমনকি আমি যেন কাউকে বিষয়টা না জানাই। আয়াত নিজেও আমাকে কিছু করতে দেয়নি, তোমাকে কোনো শাস্তি দিতে দেয়নি। বলেছে তোমাকে তোমার উপযুক্ত শাস্তি আল্লাহ দেবে। এতগুলো বছর কিভাবে আমি নিজের রাগ চেপেছিলাম তা কেবল আমি জানি। তখন হয়তো চেপে গিয়ে অন্যায় আমিও করেছিলাম। কিন্তু দেখো, রিভেঞ্জ অব অনাচার বলে যে একটা প্রবাদ আছে, আজ তা আবার সত্যি প্রমাণ হয়ে গেল। তুমি একদিন একজনের স্বামী, সংসার, সন্তান কেড়ে নিয়েছিলে। আজ প্রকৃতি তোমার থেকে তোমার স্বামী, সংসার কেড়ে নিচ্ছে। আল্লাহ ছাড় দেয়, রাফা ছাড় দেয় না। অতীতে তুমি অনেক ছাড় পেয়েছো, সেই জন্য তোমার সাহস এত বেড়ে গিয়েছিল। যে আয়াতের সাথে এত বড় একটা অন্যায় করতে তোমার বাঁধেনি, তিল পরিমাণ বুক কাঁপেনি, সেই ছাড় থেকে আজ আর তুমি ছাড়া পাবে না। আমরা কেউই ভালো মন্দের উদ্দেশ্য নয়। কারো খারাপ করলে তার শাস্তি উপভোগ করতেই হবে। অন্যের ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না। অতীতে যে জঘন্য পাপ তুমি করেছো, তার শাস্তি স্বরূপ আজ তোমার জীবনের পরিণতি। বসা থেকে উঠে দাঁড়িয়ে হিমালয় আরও বলে, কখন যেতে চাও বলে দিও, আমি তোমার জন্য টিকিট কেটে দেবো। আমার কাজ আছে, তাই আমি তোমায় দিয়ে আসতে পারবো না। তোমাকে একা যেতে হবে। আয়াতকে যেমন তুমি বাধ্য করেছো একা পথ চলতে, তেমনি নিজেকে প্রস্তুত করে নাও বাকিটা জীবন একা পথ চলার। রাফার চোখের পানি আজ থামার যেন নামই নিচ্ছে না। কান্না অবস্থায় রেখেই হিমালয় বেরিয়ে যায়। এই চোখের পানির আর কোনো মূল্য নেই তার কাছে। যার জন্য কারো এত বড় ক্ষতি হয়েছে, তার প্রতি বিন্দুমাত্র মায়া দেখাতে ইচ্ছুক নয় হিমালয়। অতীতের ওই ঘটনার পর এই বাড়ির সবকিছুই বদলে গেছে। সম্পর্কগুলো বদলে গেছে, পরিচিত মানুষগুলো বদলে গেছে। সম্পর্কের টানটা যেন অনুপস্থিত। প্রলয়ের সাথে বাকি সবার ব্যবহার বদলে গেছে। সে কোথায় যাচ্ছে, কখন আসছে, তাকে নিয়ে কারো মাথা ব্যথা নেই। ছন্নছাড়া জীবন হয়ে গেছে তার। অলয় সেই যে ফিরে গেল, আর এ মুখও হয়নি সে। যদিও শাহানারা বেগম অলয়ের বিয়ের প্রসঙ্গ তুলেছিলেন, কিন্তু এতে মত দেয়নি সে। বিয়ের প্রতি অলয়ের অনীহার কারণ কেউ জানে না। তার মন আজও আটকে আছে সেই রূপবতীর রূপে। আড্ডায় মশগুল বর্ষণ আচমকায় আয়াতকে জিজ্ঞেস করে বসে, তাহলে কি আপনি বিয়ে করবেন না? মুচকে হেসে আয়াত বলে, বিয়ে তো করিনি তা নয়, যদি আমার ভাগ্যে আবার বিয়ে নামক কোনো ভবিষ্যৎ থেকে থাকে তাহলে আবার হয়তো। তবে জীবনে একবার বিয়ে হয়, আমারও হয়েছিল। ওই যে বলে না, বিয়ে, সংসার, স্বামী সবার জন্য নয়। আমি হয়তো সেই কাতারের মানুষ। আমার অবশ্য এসব নিয়ে মাথা ব্যথাও নেই। বাচ্চাদের নিয়ে তো ভালোই আছি, আর কি চাই বলো? বর্ষণ আরও কিছু বলতে নিলেই আয়াতের ফোনটা বেজে ওঠে। একটু আসছি বলেই ফোন নিয়ে বেরিয়ে আসে আড্ডার আসর ছেড়ে। বেরিয়েই কল রিসিভ করতেই লাইনের অন্য পাশ থেকে আফরা খাতুন বলেন, কেমন আছিস মা? ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আমতা আমতা করে আফরা খাতুন বলেন, তুই আসবি না? পরশু তো। নিজের কথা শেষ করেন না তিনি। আয়াত ভালো করেই জানে মা কিসের কথা বলছে। এর আগে কি কখনো এমন হয়েছে আম্মু, বাবার মিলাদে আমি আসিনি? না, হয়নি তবু। এবারও হবে না। আমি আজ রাতেই রওনা দিব। একা আসবি? প্রেমিকে আনবি না? আনবো মা, তোমার জান পাখিটাকেও নিয়ে আসবো। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম রে মা। কাল একসাথে সকালে নাস্তা করব মা, নিজের খেয়াল রেখো। এখন রাখছি, আমার জরুরি কাজ আছে। কথা বেশি বাড়ায় না আয়াত। দুদিন ধরেই তার ব্যস্ত সময় কাটছে। ঢাকায় যাবে সে 1 সপ্তাহের জন্য, তাই হাতের কাজ সব গুছিয়ে নিয়ে যাচ্ছে। তার অনুপস্থিতিতে যেন কোনো সমস্যা না হয়। কন্যা, মেয়ে, শিশুদের নিয়ে কাজ করার সংস্থা, সহজ ভাষায় এনজিও। আয়াত কন্যার মেইন অফিস চিটাগংয়ের গুরুত্বপূর্ণ পোস্টে আছে। তার একদিনের অনুপস্থিতি ওর কাজে প্রভাব ফেলে। সেখানে সে 7 দিনের জন্য যাচ্ছে। এখন আর সে ঢাকায় থাকে না, কন্যার সাথে যুক্ত হওয়ার পরপরই এখানে চলে এসেছে।
যদিও বিভিন্ন কাজে কখনো কখনো তার ঢাকা যাওয়া হয়, কিন্তু থাকা হয় না তেমন একটা। বাসায় যাওয়ারও সময় পায় না, তবে চেষ্টা করে বিশেষ দিনগুলোতে বাসায় যাওয়ার, পরিবারকে সময় দেওয়ার। সেই সব বিশেষ দিনের একটা হচ্ছে তার বাবার মৃত্যুবার্ষিকীর দিন। এই দিনটা আসলেই একদিন আগে সে মায়ের কাছে বাসায় চলে যায়, 7 দিন থেকে আসে, তারপর আবার নিজের এই ব্যস্ত দুনিয়ায় ফিরে ব্যস্ত হয়ে পড়ে। এই সব কিছুর মাঝে বেঁচে থাকার আরেকটা অবলম্বন হচ্ছে প্রমি, আয়াতের মেয়ে। মা মেয়ে দিব্যি ভালো আছে একে অপরকে নিয়ে। সব হারিয়ে নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেয়েছে সে কন্যা এসে। 4 বছর আগে এখানে এসেছে আয়াত। প্রথম দিনই একটা 7 বছরের বাচ্চা মেয়ে আয়াতকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে আম্মু বলে ডেকেছিল। এক অদ্ভুত মাতৃত্ব আয়াতের ভেতরটাকে জুড়িয়ে দিয়েছিল সেই দিন, যেন সে তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়েছে। বাচ্চা মেয়েটার নাম ছিল জহুরা। আয়াত এনজিও থেকে তাকে অ্যাডপ্ট করে নতুন করে নাম দিয়েছে প্রমি। সেই থেকেই প্রমি আয়াতের মেয়ে। মা মেয়ে দিব্যি ভালো আছে। নিজের সাথে প্রমিকে যখন প্রথম ঢাকায় নিয়ে গিয়েছিল, আয়াত ভেবেছিল মা বা অন্যরা হয়তো রাগ করবে, কিন্তু সবাই বেশ খুশি হয়েছিল। প্রথম দিনেই সবার মন কেড়ে নিয়েছিল প্রমি। সেই থেকে নাতনি আফরা খাতুনের জান হয়ে গিয়েছে। চিটাগং এনজিও ও প্রমিকে কেন্দ্র করে নিজের নতুন পৃথিবী গুছিয়ে নিয়েছে আয়াত। তার নতুন পৃথিবীতে অতীতের কোনো স্মৃতিদের যে সে জায়গা দেয়নি। নিজের বর্তমান ও মেয়ে নিয়ে খুব ভালো আছে সে। এনজিওর প্রতিটি মানুষ তাকে ভালোবাসে। এখানে ভীষণ পরিচিত মুখ সে। ভালোবাসার কোনো কমতি নেই তার জীবনে। সব সময় কাঙ্ক্ষিত মানুষের ভালোবাসা না পেলেই যে জীবন থমকে যাবে তেমনটা নয়। আয়াত থেমে রয়নি, অনেক ভালো আছে সে। এখন সব আছে তার, শুধু প্রমি নেই। এনজিওর প্রতিটি মেয়ে তার সন্তান। সেই সব বাচ্চাদের মাঝে প্রমি তার বেঁচে থাকার, ভালো থাকার অন্যতম কারণ। মার সাথে কথা শেষ করে নিজের কেবিনে ফিরতেই আয়াত দেখে প্রমি বসে আছে। মেয়েকে দেখেই এক ফালি হাসে সে, বলে, কখন এলি মা? একটু আগে তোমার সাথে খাবো বলে এসেছি আম্মু। বলেই হেসে দেয়। মেয়ের মুখের এই হাসিটা যেন আয়াতের জীবিকা শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। প্রতিদিনই স্কুলের পর প্রমি সোজা এখানে চলে আসে মায়ের সাথে দুপুরের খাবার খাবে বলে। আয়াত নিজের কাজে ব্যস্ত থাকে, মেয়ে নিজে ভাত মেখে মাকে খাইয়ে দেয়। এটা তাদের মা মেয়ের প্রতিদিনকার রুটিন। খাওয়া দাওয়া শেষ করে আয়াত বলে, এবার সোজা বাসায় যাবি, বাকি গোছগাছ করে একটা ঘুম দিবে। আর পড়তে বসবো না। না, পড়তে বসতে হবে না, রাতেই আমরা রওনা দিব। গাড়িতে তো তোমার ঘুম আসবে না, তাই এখন ঘুমিয়ে উঠে তারপর সন্ধ্যায় পড়তে বসবে। তুমি যা বলবে তাই। প্রমি বেরিয়ে যেতে নিয়ে আবার ফিরে এসে মায়ের কপালে চুমু খেয়ে বলে, তোমার আদর বাকি ছিল আম্মু। যতবার প্রমির মুখে আম্মু ডাকটা শুনে আয়াতের প্রাণ ভরে ওঠে। প্রমির মাঝে সে নিজের হারিয়ে যাওয়া জানটাকে খুঁজে পায়। প্রশস্ত হেসে আয়াত মেয়ের গালে লম্বা চুমু খায়। আজ মহসিন মিয়াসের ৫ম মৃত্যুবার্ষিকী। আয়াতের ডিভোর্সের পর সবচাইতে বেশি ভেঙে পড়েছিলেন মানুষটা। কারো কাছে প্রকাশ না করলেও আত্মগ্লানিতে তিনি ভুগেছেন সবচাইতে বেশি। মেয়ের জীবনের বিপর্যয়ের জন্য নিজেই সম্পূর্ণ দোষী সাব্যস্ত করেছেন মনে মনে। তার চোখের বশে নেওয়া সিদ্ধান্তের জন্যই তার মেয়ের জীবনে এমনটা ঘটেছে বলে মনে মনে নিজেকে দোষারোপ করেছেন দিনরাত। ফলস্বরূপ সেই আত্মগ্লানি বুকে নিয়ে দ্বিতীয়বারের মতো স্ট্রোক করে বাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। বাড়িতে আজ আত্মীয় স্বজন দিয়ে গমগম করছে। 3 ছেলে মেয়েই বর্তমানে যথেষ্ট স্বাবলম্বী। প্রতি বছরই তারা বাবার জন্য নিজেদের সাধ্য মোতাবেক মিলাদ ও দোয়ার আয়োজন করে। ধারে কাছের কোনো আত্মীয় স্বজন বাদ থাকে না, এমনকি আক্তার আচ্ছুমান খানও বাদ পড়েন না। অলোক আমার নিজে তাকে ফোন করেন। বাড়ির অন্যরা না এলেও তিনি ঠিকই আসেন। এখন অবশ্য লাঠি ভর করে হাঁটাচলা করতে হয় তাকে। বার্ধক্য বাড়ছে দিনকে দিন। মিলাদ চলাকালীন পুরুষেরা সবাই ছাদে ছিল আর মহিলারা নিচে। মিলাদ শেষে নিচে নেমে আসেন আক্তার আচ্ছুমান খান। প্রতি বছর এই দিনেই আয়াতের সাথে দেখা হয় তার। আজও তার ব্যতিক্রম হবে না। নিচে নামতেই ড্রয়িং রুমে আয়াতের সাথে দেখা হয়। এগিয়ে গিয়ে সালাম জানায় আয়াত তাকে। জিজ্ঞেস করে, কেমন আছেন বাবা? মা কেমন আছে? আয়াতের মাথায় হাত রেখে বলেন, ভালো আছি মা, ভালো আছি। তোকে দেখে এখন আরো ভালো লাগছে।
প্রবীর কথা তিনিও জানেন, আগ্রহ করে জিজ্ঞেস করেন। আমার দিদামণি আসেনি? প্রমীকে ডাকতেই সে ভিতর থেকে ছুটে এসে জড়িয়ে ধরে দাদুভাই বলে। অতীতের সেই ঘটনায় কিছু কিছু সম্পর্কের সুতো যেমন ছিঁড়ে গেছে, তেমনি কিছু কিছু সম্পর্কের গাঁট আরো মজবুত হয়েছে। তাদের মধ্যে আখতারুজ্জামান খানের সাথে আয়াতের সম্পর্ক আগের চাইতে আরো শক্ত হয়েছে। এখন তার বাবা মেয়ে বনে গেছেন পুরোপুরি। কথার এই পর্যায়ে অলোক এসে বলে, আঙ্কেল, প্রলয় এসেছে আপনাকে নিতে। প্রলয় নামটা শুনলে আজও বুকের ভেতর অদৃশ্য কিছু একটা খামচে ধরে আয়াতকে। মুখের হাসি ধরে রেখে নিজেকে সামলানোর চেষ্টা করে সে। বিদায় নিয়ে আখতারুজ্জামান খান বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালেই আয়াত সরে এসে ড্রয়িং রুমের জানালার পর্দাটা সরিয়ে দাঁড়াতেই মানুষটার চোখে চোখ পড়ে তার। কত বছর পর মানুষ চাইলেই কিছু কিছু স্মৃতি অনুভূতিতে চিরতরে দাফন করতে পারে না। শক্ত হওয়া এক জিনিস, কিন্তু একটা জ্যান্ত মানুষকে চিরতরে ভুলে যাওয়া আর এক জিনিস। দূরে আছি বলেই সব ভুলে গেছি তেমনটা নয়। আজও আয়াত এই মানুষটাকে ক্ষমা করতে পারেনি, কিন্তু তাই বলে তো মানুষটার প্রতি তার সেই সব অনুভূতিরা মরে যায়নি। অনুভূতিদের মনের জমিনে দাফন করা দিয়েছে ঠিকই, কিন্তু কবরটা তো তার মনের জমিনেই অবস্থিত। বহুদিন পর, ঠিক বহুদিন পর, 9 বছর পর আজ অনেকটা সাহস করেই বাবাকে নিতে এই বাড়ির চৌকাঠে পা রাখে প্রলয়। প্রত্যাশা আয়াতকে এক ঝলক সামনে থেকে দেখার। এত বছর পরেও সে কেমন আছে। যদিও আয়াত কেমন আছে তা প্রলয়ের অজানা নয়। প্রতিদিনের শত সহস্র ব্যস্ততার মাঝেও সে একবার আয়াতের ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভিজিট করতে ভোলে না। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে মা মেয়ের মুখ দেখেই সে তার দিনের ইতি টানে। যদিও আয়াতের সাথে অ্যাড নেই, পাবলিক প্রোফাইল হওয়াতে গ্যালারির সব কয়টা ছবি ডাউনলোড করে নিতে কোনো অসুবিধে হয়নি কখনো। আয়াতের প্রোফাইলে থাকা মা মেয়ের একে অপরকে জড়িয়ে ধরে থাকা হাস্যোজ্জ্বল ছবিটা প্রলয় নিজেও তার পার্সোনাল ল্যাপটপের কভার ফটোতে দিয়ে রেখেছে, যার ফলে তার দিনের শুরুটাও হয় মা মেয়ের হাস্যোজ্জ্বল মুখ দেখেই। আয়াতকে এক ঝলক দেখার আশায় দোতলার জানালায় চোখ রেখেছিল প্রলয়। কয়েক মুহূর্ত পরেই কাঙ্ক্ষিত মানুষটার মুখ দেখতে পেয়ে নিজের দৃষ্টি সংযত করতে পারে না সে। নিজের ভুলটা বুঝতে তার অনেক সময় লেগে গিয়েছিল। তখন যদি বুঝতে পারতো একটু ভালোবাসলেই মানুষটাকে আটকে রাখতে পারবে সে, যদি সময় মতো এই বুঝটা বুঝতে পারতো, তাহলে আজকের দিনটা অন্যরকম হলেও হতে পারত। তাদের গল্পটা অন্যরকম হতে পারত। আয়াতকে সময় মতো ভালোবাসতে না পারার আফসোস তার ইহজন্মে খুঁজবে না। বাকিটা জীবন তাকে এই আফসোস না পাওয়া নিয়েই বেঁচে থাকতে হবে। এই বেঁচে থাকাটা যে কি কষ্টের, কতটা যন্ত্রণার, তা সে ব্যতীত কেউ জানে না, কেউ না। জেসিকে হারিয়ে আয়াতকে আঁকড়ে ধরে বেঁচে থাকার যে সংকল্প সে মনে মনে করেছিল, একদিন তা মনে না রেখে একবার যদি মুখ ফুটে বলতে পারত, যদি সময় মতো বলতে পারত, আয়াত তোমাকে ভালোবাসার একটা সুযোগ দাও আমায়, তোমাকে আঁকড়ে ধরে ভালো থাকতে চাই আমি। সময় মতো বলতে না পারার আফসোস প্রতি মুহূর্ত বুকের ভেতরটাকে ক্ষতবিক্ষত করে চলেছে প্রলয়কে। সময় পেরিয়েছে, বয়স বেড়েছে, তবু একে অপরের মনের ভিতরে সুপ্ত অনুভূতি আজও সজীব আছে, কিন্তু তাদের বহিঃপ্রকাশের কোনো সুযোগ নেই। প্রিয় মানুষ, কাছের মানুষ, আপন মানুষ, নিজের মানুষ, এই মানুষগুলোর প্রভাব আমাদের জীবনে এতটাই প্রখর যে তাদের সামান্য ভালোবাসা কখনো কখনো আমাদের মোমের মতো গলিয়ে ফেলে। আবার তাদের থেকে পাওয়া কোনো অনাকাঙ্ক্ষিত আঘাত আমাদের পাথরের চাইতেও কঠিন বানিয়ে দেয়, যার ফলে জীবন আমাদের কখন কোন দ্বারে নিয়ে যায় তা কেউ বলতে পারে না। কখন কার জন্য কার মনের দ্বার রুদ্ধ হয়ে যায় তা বোঝা মুশকিল। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা ছোট ভুল বোঝাবুঝি হতে পারে জীবনে কোনো প্রলয়ঙ্কারী তুফানের আগমনী বার্তা। বিশ্বাস প্রতিটা সম্পর্কের মূল ভিত্তি। কথা না বলা তৃতীয় ব্যক্তি যেই হোক না কেন, নিজের মানুষটার উপর ভরসা রাখতে শিখুন। একটা সম্পর্ক এমনি এমনি গড়ে ওঠে না। একটা সম্পর্ককে চারা গাছের মতো একটু একটু করে গড়ে তুলতে হয়। আর এই গড়নের পেছনে থাকে দুজন মানুষের অনেক আত্মত্যাগ, ভালোবাসা, যত্ন। কখনো কখনো ত্যাগের পরিমাণটা ব্যক্তিভেদে কম বেশি হয়ে থাকে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।